ডানে যাও তাহলে আয়নীকরণ শক্তি কি হয়? হ্রাস পায় না বৃদ্ধি পায়? তাহলে বাড়ে। 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 তো এই কনসেপ্টটা এখানে মনে রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে ভালো, এটা আচ্ছা ভালো দাদা, ইম্পর্টেন্ট। বলো। আসলে আইনীকরণ শক্তি জিনিসটা কি? হ্যাঁ, এটা ওইটাই বুঝাচ্ছি। বুঝাচ্ছি, দেখো। আইনীকরণ শক্তি কি সেটা বুঝাচ্ছি, তোমরা একটু আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিকঠাক করে নেই। কোনো রেসপন্স নাই, আমি হচ্ছে কি যে করতেছো, আমি সেই নক দিছি, হ্যাঁ না কিচ্ছু নাই তোমাদের। শোনো, লাইক তো দিছিল। শোনো, শোনো, হ্যাঁ শোনো, এখন শোনো। আয়নীকরণ শক্তি হচ্ছে যে কোনো একটা গ্যাসীয় পরমাণু, ঠিক আছে, গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। যেমন ধরো আমি তোমাদের এটা দিয়ে দেখাই যে সোডিয়াম, সোডিয়াম ধরো প্রথমে দুইটা, আগে এইটাতে দেখো, তারপরে কয়টা, আটটা, তারপরে কয়টা থাকে, একটা, তাই না? তো এই একটাকে সরাইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, মানে বের করতে, সেটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। সেটাকে কি বলবো? আয়নীকরণ শক্তি। বুঝছো? আর হচ্ছে ইলেকট্রন আসক্তি কি, এর অপোজিট। ইলেকট্রন আসক্তি যেমন ক্লোরিনের ক্ষেত্রে হইতে পারে, যে ক্লোরিনের কয়টা থাকে সর্বশেষ শক্তি স্তরে, সাতটা না? দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই কি করবে, একটা ইলেকট্রন এখানে আসতে, মানে এক মোল গ্যাসীয় পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলবো ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? আর এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। তার মানে আয়নীকরণ শক্তি মানে আয়নে পরিণত হচ্ছে, আয়নে পরিণত হবে। যেমন সোডিয়াম, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যখনই ত্যাগ করবে তখন কি সোডিয়াম প্লাস, এই যে আয়নীকরণ, এটাতেও মনে রাখতে পারো যে আয়নিত হচ্ছে। তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করতে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। বুঝছো? আয়নীকরণ শক্তি হচ্ছে যে একটা ইলেকট্রনকে তুমি এক মোল গ্যাসীয় পরমাণু থেকে, অবশ্যই এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে বলবো আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন বাম থেকে ডানে গেলে কেন বাড়ে, আয়নীকরণ শক্তি কেন বাড়ে? বাম হতে, এই নির্ময়, বুঝছো কিনা একটু রেসপন্স করো। বাম হতে ডানে গেলে, হ্যাঁ দাদা, ওটা তো বুঝছি, কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো। এটা তো গেল জাস্ট প্রথম আইনীকরণ, আরেকটা আছে দ্বিতীয় আইনীকরণ। তো হুম, প্রবলেমটা ছিল যে কোনটাতে বেশি শক্তির প্রয়োজন হবে, কোনটাতে কম শক্তির যেমন প্রয়োজন বাম হবে? থেকে ডানে গেলে, হুম। বাম থেকে ডানে গেলে তো প্রথম আইনীকরণ শক্তির ক্ষেত্রে বাম থেকে হ্যাঁ, ডানে বাড়ে, হ্যাঁ, তো দ্বিতীয় আইনীকরণ শক্তির ক্ষেত্রে তোমার সবার শেষে যেটা থেকে ওইটার সবার সামনে চলে আসে। হ্যাঁ। মানে এই কনসেপ্টটা একটু প্রবলেম ছিল। আচ্ছা, এই যে সিকিউ আছে, পরে সিকিউ আছে, বুঝতে পারবা, ঠিক আছে? সিকিউ আছে, সিকিউ এ যাই, জাস্ট আগে এখান থেকে শুরু করি, কারণ একবারে ম্যাথ দিয়ে হলে তুমি ভালো বুঝতে, বুঝতে পারছো? এখন দেখো, just কেন বাড়ে, বাম হতে ডানে গেলে কেন বাড়ে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি কেন বাড়ে, এটা তো বুঝছো না? ইলেকট্রনের যে মেঘটা বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় কিন্তু শক্তি স্তর বৃদ্ধি পায় না। এতে কি হয়, ইলেকট্রনের মধ্যে কি হয়, ঘনত্ব বাড়ে, বিকর্ষণ শক্তি বাড়ে। এই জন্য ওটা খুব সহজে, মানে কি, দুঃখিত, উল্টা বললাম মনে হয়, যে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে মানে কি বাম থেকে ডানে গেলে কি হবে, ইলেকট্রন গুলো অনেক বেশি বাড়বে। ইলেকট্রন গুলো বেশি যখন বৃদ্ধি পাবে তখন কি, কাকে আকর্ষণ করবে বেশি, নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে। এতে কি আকারটা ছোট হবে, এতে ওইখান থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে। সে কারণে আয়নীকরণ শক্তি বেশি বাম থেকে ডানে গেলে। এখন তোমার প্রশ্ন অনুযায়ী, তোমার প্রশ্ন হচ্ছে যে যে প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তির উল্টা, এইটা বলতে চাচ্ছ তুমি নাকি?
মানে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেটা ফার্স্টে মানে যেটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হয় হুম। সেটা দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সিরিয়ালটা সবার শেষে চলে যায়, মানে ওইটা তো সবার কম হয়ে যায় এক তখন। ম্যাথ দিতে পারবা, উদাহরণ দিয়ে তুমি দিতে পারবা, তাহলে বুঝাইতে সুবিধা হবে। মানে তোমার এইরকম কোথায় সমস্যা? প্রথম আয়নীকরণ শক্তি কোনটা লেখো আগে। আচ্ছা, তুমি প্রথম আইনীকরণ শক্তি ওয়েট তা এরকম ম্যাথ একটা থাকার কথা। দাঁড়াও দেখি। মানে জাস্ট বইয়ে পড়ছি কিন্তু কনসেপ্টটা কেন জানি ক্লিয়ার হয়নি যে এরকম কেন হয়। আচ্ছা, সিকিউ গুলো করলেই কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি। দাঁড়াও, না হলে আমি এটা পরে তোমাকে বোঝাচ্ছি, কারণ আমি বুঝতে পারলাম না। তোমার বইয়ে তুমি কি বললা এটা বুঝতে পারলাম না। এখন বইয়ে কি লাইন দেওয়া আছে না ম্যাথ দেওয়া আছে? আগে সিকিউ গুলো করি, দেন তারপরে আমি ওইটাতে দেখতেছি। সিকিউ গুলো ওটা দেখ। ছিল অ্যাডমিশনের। আচ্ছা, আমি দেখতেছি। দেখ, এখন এই যে বলছে যে উদ্দীপকে ই অপেক্ষা ডি এর আইনীকরণ বিভব বেশি কেন? ই অপেক্ষা ডি। এখন ই আর ডি, ই কি 3:2 NP1। এই ম্যাথটা পারবি? যদি পারি আমি নেক্সটে যাব। একবার পড়ে নেই। তুমি পড়ে নে, কারণ ম্যাথ তো সময় নষ্ট করে তো লাভ নাই। পারবো। পারবো এটা। আইনীকরণ শক্তি, ঠিক আছে। পরমাণুর আকারের বিষয়টা, পরমাণুর আকার, এটা তো পারিস। হুম পরমাণুর হুম আকার হলে তো কোনো প্রবলেম তল হওয়ার থেকে কথা না। ডানে কমে উপর থেকে নিচে বাড়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমি ওই জন্য ওই কনসেপ্টটা আমি দেই নাই। আমি আইনীকরণ শক্তিতে গেছি, কারণ পরমাণুর আকারটা ইজিলি বোঝা যায়। ঠিক আছে, এরপরে আয়। এই যে ওই দেখো, ছকগুলোই প্রবলেম ছিল। শক আছে তো, শক পাবো তো। তার পারমাণবিক যদি পরমাণুর আকারের শক প্রবলেম হয় ওইটাও করবো তারা। এখন দেখো, P+Q2+R3+ তিনটি ক্যাটায়ন, যাদের প্রত্যেকটি 10টি করে ইলেকট্রন আছে, তাহলে উদ্দীপকের মৌলসমূহের আয়নীকরণের বিভব কিভাবে পরিবর্তিত হবে? আয়নীকরণ বিভবটা কিভাবে পরিবর্তিত হবে? পড়ো, ম্যাথটা পড়ো একটু। আচ্ছা। হুম, পড়া হয়েছে? এই তিনটাতে যদি 10টা হুম করে ইলেকট্রন থাকে, তাহলে পি কি, কিউ কি, আর কি বলো? P+ কি, Q2+ কি হবে? 10টা থাকলে হচ্ছে তোমার কি হচ্ছে নিওর সোডিয়াম, মানে কি হচ্ছে ম্যাগনেসিয়াম, আর হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হবে। ভেরি গুড। আর সোডিয়াম। যেহেতু সবগুলাই একটাতেই গেছে, নিয়নে গেছে, তো সাধারণ নিয়ম অনুযায়ী এটা হচ্ছে তোমার ইয়া হবে, অ্যালুমিনিয়াম বেশি হবে। অ্যালুমিনিয়ামের বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। ঠিক আছে, এরপরে আসো এটাতে। এই যে তোমার তোমার অ্যান্সার গুলো কিন্তু আসতেছে, বুঝছো? দেখো, এরপরে ধীরে ধীরে তোমার অ্যান্সার আসবে। দেখো, উদ্দীপকে ওয়াই ও জেড এর মধ্যে কোনটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি? এই প্রথম আয়নীকরণ আর দ্বিতীয় আয়নীকরণ যদি তুমি বুঝো, তুমি ওই অ্যাডমিশনের প্রশ্ন বুঝবা। এখন দেখো, ওয়াই ও জেড এর মধ্যে কোনটা, ওয়াই কি? ওয়াই কি বলো? গ্রুপ 2 15। এটা হচ্ছে তোমার ফসফরাস। এই এই ভুল করা যাবে না তো। কার্বন, না কার্বন, দ্বিতীয় ঠিক আছে কার্বন। হ্যাঁ, এখনো ঠিক হয়নি না, তোমাদের। নাইট্রোজেন নাইট্রোজেন কার্বন অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন। হ্যাঁ, নাইট্রোজেন অক্সিজেন। এখন কোনটির এটা কোনটির বিপরীত। প্রথম আয়নীকরণ শক্তি বেশি? এখন বলো তো কোনটার বেশি? এটা উল্টা হবে, আগে অক্সিজেন আসবে। নাইট্রোজেনের ও না, হ্যাঁ আগে নাইট্রোজেন আসবে, নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম। আয়নীকরণ ব্যতিক্রম ছিল এটা। শক্তি, এটা পারবো দাদা। অক্সিজেন, এ, কি বলো দেখি? এটা এই ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে যে নাইট্রোজেনের তোমার শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, যার ফলে সেটা পি অরবিটালটা অর্ধপূর্ণ থাকে, আর যেটা মোটামুটি স্টেবল, এই স্টেবল থাকার কারণে
ওটা সহজে ইলেকট্রন দান করতে চায় না, যার ফলে এটার আসক্তির মান বেশি। ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তির মান বেশি। হ্যাঁ, আর ভেরি গুড, অক্সিজেনের ক্ষেত্রে ভেরি কম। গুড। মেইন কথা হচ্ছে যে অর্ধপূর্ণ, এই জন্য স্থিতিশীল, তাই না? কিন্তু অক্সিজেনের হুম। ক্ষেত্রে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কি দেখা যায়, সর্বোচ্চ শক্তি স্তর কয়টা থাকে? 4টা থাকে। অযুগ্ম চার, থাকে 2টা। চারটা থাকে। এখন চারটা থাকে, পি অরবিটাল, তাহলে 4টা চারটা, থাকে। তাহলে অযুগ্ম থাকে দুইটা। তো সেই ক্ষেত্রে কি এটা কি অধিক স্থিতিশীল হবে কিনা? অক্সিজেনের বেলা কম স্থিতিশীল হবে, তাই না? তো কম স্থিতিশীল হওয়ার হুম। কারণে এটাতে কি শক্তিটা কম লাগবে নাইট্রোজেনের থেকে। আরো একটা বিষয় আছে, নাইট্রোজেন আর একটা খুব ছোট হয়, বুঝছো? নাইট্রোজেনের, যদিও এটা তোমাদের মনে হয়, কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ব্যাপারটা একটু দেখে না। এত কিছু দেখার দরকার নাই, তোমরা 2p দ্বারাই চিন্তা করবা যে অর্ধপূর্ণ আছে সে কারণে এটা। ঠিক আছে, পরের ম্যাথটা, এই যে এই ম্যাথগুলা দেখো কি হয়েছে। এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? এফ অপেক্ষা, এই যে এফ, এফ অপেক্ষা ই কোথায়? আচ্ছা, তোমার মেইন কাজ কি হবে জানো? পারমাণবিক মানে গ্রাফটা চিন্তা করে, গ্রাফটা, এটা কি পারমাণবিক সংখ্যা, আর এটা কি গলনাঙ্ক। ঠিক আছে, ই এর গলনাঙ্ক কি হচ্ছে? কম। ই এর গলনাঙ্ক কম, এফ এর গলনাঙ্ক বেশি। ঠিক আছে, তো বলছে যে ই অপেক্ষা, এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? এফ অপেক্ষা ই এর, তার মানে যার গলনাঙ্ক কম তার আয়নীকরণ শক্তি বেশি। ঠিক আছে, যেমন আমি পরে যাচ্ছি, যার গলনাঙ্ক কম তার আয়নীকরণ শক্তি বেশি। হুম, ঠিক আছে, তার আয়নীকরণ শক্তি বেশি। কেন বেশি? আর এইটা বোঝার জন্য এই যে সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট আসে। আগে তোমরা দেখো যে কোনটা কি মৌল, এ বি সি ডি বলে দিছে পর্যায় সারণী তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে প্রথমটা কি? প্রথমটা কি? তৃতীয় পর্যায় কি থেকে শুরু হয়? সোডিয়াম। সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম, প্রথমটা ঠিক আছে। সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সিলিকন, ফসফরাস, ফসফরাস, সালফার। বুঝতে পারছো? ক্লোরিন। ফসফরাস, সালফার, তারপর কি? ক্লোরিন, আর্গন। ওকে, দেখো আমাদের এখানে যেটা বিষয় সেটা হচ্ছে ফসফরাস আর সালফারের মধ্যে তোমরা সেম জিনিসটাই কিন্তু, বুঝছো? তোমরা কি করবে, ইলেকট্রন বিন্যাস করবা। তোমরা এই ক্ষেত্রে যেটা করবে, আগে আয়নীকরণ শক্তি সংজ্ঞাটা লিখে দিবা। আগে আগে তোমরা প্রশ্নের অ্যান্সারের প্রথম লাইনে লিখবা যে সালফার অপেক্ষা ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি। এই সেম কথা, নাইট্রোজেন অক্সিজেন না, সেম জিনিসই দেখো, ফসফরাস সালফার। ক্লিয়ার? বুঝতে পারছো না? দেখো দেখি দুইটাই গ্রুপ সেম না? তো উপরের দুইটার ক্ষেত্রে যে এই ঘটনা, নিচের দুইটার ক্ষেত্রেও সেই ঘটনা। তো তোমরা প্রথম লাইনে লিখবা যে সালফারের, কম। কেন কম? ইলেকট্রন বিন্যাস দেখাবা। ফসফরাসের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। সালফারের হুম, ঠিক আছে, ব্যাখ্যাটা করতে পারবে না যে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয়। তাহলে স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করতে তুলনামূলক অধিক শক্তির প্রয়োজন হবে। তো যেহেতু অধিক শক্তির প্রয়োজন হয়, তার মানে কি, একমল ধনাত্মক, তোমার হচ্ছে একমল ধনাত্মক আয়নে পরিণত করতে বেশি শক্তির প্রয়োজন হবে।
সালফারের থেকে, মানে ইলেকট্রনটা তো বের করে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? হুম। সে- এরপরে দেখো 7 নম্বর কি বলে, এক্স আর ওয়াই কি, এই যে একই জিনিস, ফসফরাস সালফার। শক্তির মান কি একই হবে কিনা এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। হুম, পারবে তো? একই কখনোই হবে না। এটা দেখো, দিনাজপুর বোর্ড, তোমাদের বোর্ড, দেখো, উদ্দীপকের রেখাটি আদর্শ পর্যাবৃত্ত ধর্ম প্রদর্শন করে না, যুক্তি সহ বিশ্লেষণ করো। আদর্শ পর্যাবৃত্ত রেখা কখন প্রদর্শন করবে? ঠিক আছে, যদি না, এখন দেখো, প্রদর্শন করে না, যুক্তি সহ বিশ্লেষণ করো। রেখাটি আদর্শ পর্যাবৃত্ত ধর্ম। এখন আদর্শ পর্যাবৃত্ত ধর্ম বলতে কি? যদি আয়নকরণ শক্তিটা সুন্দরভাবে বাড়তে থাকে, সুন্দরভাবে বাড়তে থাকে, কারণ আমাদের পর্যাবৃত্ত ধর্ম কি? পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে, যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে কি হবে? আয়নীকরণ শক্তি বাড়বে, কিন্তু দেখা যায় নাইট্রোজেন, ফসফরাস বা তোমার হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হয়। সেম ভাবে বেরিলিয়াম বোরনের ক্ষেত্রেও জিনিসটা ভিন্ন হয়। তো এই জন্য কিন্তু এটা আদর্শ জিনিস হয় না। ক্লিয়ার? বুঝতে পারছো? হুম, নির্ময়, জীবন, বুঝছি। বেরিলিয়াম, বোরন, বেরিলিয়াম বোরনের পরে কি? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর কি? ক্লোরিন, ফ্লোরিন নিয়ন। এফ। হ্যাঁ, হ্যাঁ, ফ্লোরিন নিয়ন। তো দেখো, কার্বন, এই যে দেখো, এখানে দুইটা ব্যতিক্রম দেখাবে, সেটা হচ্ছে কি, বেরিলিয়াম আর বোরন, এই দুইটা, বেরিলিয়াম বোরন, আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন। তোমরা এই দুইটা জিনিস সুন্দর মতো ব্যাখ্যা করবা। যে প্রথমত আয়নীকরণ, আয়নীকরণ শক্তি কি সেটা সংজ্ঞা দিবে প্রতিটাতেই। আয়নীকরণ শক্তি কেমিস্ট্রিতে যদি এরকম কিছু পাও, ঘ নাম্বারে একটু সংজ্ঞা দাও, ট্রাই করবা। আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিলা, কারণ সংজ্ঞা তো ক নাম্বারে, তোমরা ক নাম্বারের জন্য পড়বাই। ওইটা যদি মনে থাকে ক নাম্বারে হুম, দিবা। ওইটাতেই 1 মার্ক, কারণ জানোই তো উচ্চতর দক্ষতাতে প্রথমে জ্ঞানমূলক থাকে, তারপর অনুধাবন, 4টা ভাগে ভাগ থাকে না, তো ওইটাই করবা। হুম। তো এখন এই দেখো, পেরিলিয়াম বোরনের ক্ষেত্রে সেম ভাবে অর্থপূর্ণ পূর্ণ জিনিসটা, যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমত লিখবা যে আমরা তো জানি যে পর্যায়বৃত্ত ধর্মই হচ্ছে যে পর্যায় শুনে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কিন্তু এই ক্ষেত্রে বেরিলিয়াম আর বোরন এবং নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে যার ব্যতিক্রম ঘটে। বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে দেখাবা যে পূর্ণ অর্ধপূর্ণ, বেরিলিয়ামের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে বোরনের থেকে, নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে অক্সিজেনের থেকে। তো সেম ভাবে তোমরা এটা দেখাবা। আর যেহেতু সরল রেখাটি পর্যায়ক্রমিক হইলেই, তোমার যদি পর্যাবৃত্ত ধর্ম হয় সেক্ষেত্রে রেখাটা হবে কি, সরল রেখা। রেখাটা কি হবে? সরল রেখা। যদি পর্যাবৃত্ত ধর্ম প্রদর্শন করতো, বুঝছো, তাহলে সরল রেখা হতো। কিন্তু পর্যাবৃত্ত ধর্ম প্রদর্শন করতেছে না, সে কারণে এটা কি, বক্ররেখা। ঠিক আছে, পরে আসো, সেম ভাবে, পানি খাও। দেখো, সেম ভাবে উদ্দীপকের গ্রাফে আয়নীকরণ বিভবের ক্রম পরিবর্তনে ব্যতিক্রম পরিলক্ষিত হলে তার কারণ, সেম ভাবে ওই একই জিনিস। এখানে দুইটা জিনিসই আছে, সেটা হচ্ছে বেরিলিয়াম বোরন, নাইট্রোজেন অক্সিজেন। যদি তৃতীয় পর্যায়ে হয়, তাহলে বোরনের নিচে কি আছে, বেরিলিয়ামের নিচে কি আছে, এটা মনে রাখবা। আর অক্সিজেনের নিচে কি আছে, নাইট্রোজেনের নিচে কি আছে। দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মধ্যেই তোমাদের এটাই ইয়ে করে দিবে। বুঝতে পারছো? এটা কি পারবা তো? হুম, পারবো। হুম, দেখছো, পারবো। গ্রাফ গ্রাফ নিয়ে ভয় গেছে তো, গ্রাফে কিচ্ছু নেই। ঠিক আছে, না ওই মানে যে, প্রথমে ধরতেও অসুবিধা হচ্ছিল যে এ হ্যাঁ, বি সি ডি কোনটা কি এখন এইভাবে। শোনো, হ্যাঁ এখন শোনো, এখন তোমাদের আমি শর্টকাটটা বলে দিই, সেটা হচ্ছে তোমরা গ্রুপ 2 এর বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন, গ্রুপ 3 এর বেরিলিয়াম ব্রোমের নিচে কি আছে রে, ওই দুইটা জিনিস। আর অক্সিজেন নাইট্রোজেনের নিচে কি, ফসফরাস আর সালফার আছে, এই দুইটা জিনিস। তার মানে বেরিলিয়াম আর বোরনের নিচে যেই দুইটা জিনিস আছে, এই 4টা জিনিস তোমরা, 4টা 4টা 8টা, এই 8টা মনে রাখলেই আয়নীকরণ নিয়ে কোনো প্রবলেম হবে না। বুঝছো?
আইনকোণের কি গ্রাফ দেয় দিয়ে তোমরা বুঝতেই পারবা যে এই দুইটার ক্ষেত্রে এটা হয়। ওকে, তাহলে এটা বুঝতে পারছো। বুঝছি। এরপরে আসো, আহ এটা কি ইলেকট্রন আসক্তি কেন? আর নম্বর এটা তো আলাদা কনসেপ্ট আসলে, তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে তাহলে হ্যাঁ, তো এটা একটু ব্যাখ্যা করি, সমস্যা নাই। দেখো বি ও ডি, বি আর ডি কি, বি কি, বি হচ্ছে টু, টু এস টু, হ্যাঁ, এটা কেমন করে হয়? টু পি হ্যাঁ ফাইভ। হ্যাঁ হবে, ঠিক আছে। এটা কি সাদা না নয়, এটা ফ্লোরিন তাই না? হ্যাঁ বি আর ডি যুক্ত, থ্রি এস টু, থ্রি পি ফাইভ, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, মানে ক্লোরিন না? হুম এটা কার বেশি বলো তো? 10 সাথে কার বেশি? ফ্লোরিনের কেন বেশি? মানে ক্লোরিনের এটা ক্লোরিনের কেন? এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? শুনো, এক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম। ব্যতিক্রম হওয়ার কারণ ফ্লোরিনের আকারটা খুবই ছোট, বুঝছো? যেহেতু ছোট, ইলেকট্রন আসক্তি মানে কি, ইলেকট্রনকে নেওয়ার একটা ইয়ে না, ইলেকট্রনকে নিজের দিকে টানার। কিন্তু এখন ফ্লোরিনের আকার ছোট হওয়াতে ওর মধ্যে এত পরিমাণে ইলেকট্রন, ধরো যে যেইটা থাকার কথা তার থেকে বেশি আছে, এতে কি ইলেকট্রনের সমধর্মী চার্জকে বিকর্ষণ করে। তো এই আকারটা এত পরিমাণ ইলেকট্রন থাকার কারণে হয়েছে যে নিজেরাই বিকর্ষণ করে। এই জন্য আলাদা কোনো ইলেকট্রনকে নেওয়ার প্রবণতা খুব কম দেখায় আর অপেক্ষা ক্লোরিনের। কিন্তু ক্লোরিনের সেম ভাবে দেখো আকারটা অনেক বড়, কারণ এখানে তৃতীয় শক্তি স্তর আছে। তো যেখানে আকারটা বড় হওয়াতে খুব সহজে একটা ইলেকট্রন নিতে পারে, এই জন্য এখানে কি ইলেকট্রন আসক্তিটা বেশি হয়। বুঝতে পারছো না? তো তোমরা এটা অ্যান্সার কিভাবে করবা? অ্যান্সার করবা যে প্রথমত লিখবা যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের অপেক্ষা কম হওয়ার কারণ তোমরা হচ্ছে লিখবা যে ফ্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর নেই। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তর আছে, ঠিক আছে? তো যেহেতু তৃতীয় শক্তি স্তর আছে, আর হচ্ছে এই দেখো দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে দেখো দুইটা, পরবর্তীতে কয়টা, ফ্লোরিনের ক্ষেত্রে প্রথম দুইটা, তারপরে কয়টা থাকে, সাতটা না? হুম, দেখো এই 2 নং শক্তি স্তরেই তোমার হচ্ছে 7টা ইলেকট্রন, মানে এই ডায়াগ্রামে কিন্তু তোমরা এইটা দেখাবা পরীক্ষার সময়, এই দুইটা। তা আমি তোমাদের বোঝানোর জন্য দেখো এখানে 7টা আছে, এখানে আকারটা খুবই ছোট, দুইটা শক্তি স্তর, দুইটা। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে তোমরা পাবা 7টা, দেখো 3টে শক্তি স্তর। ইলেকট্রনটা কি খুব সহজে এখানে আসতে পারবে, এখানে আসতে যে পরিমাণ বাধা পাবে এখানে পাবে না। পরীক্ষায় তোমরা ওইভাবে লিখবা যে ফ্লোরিনের 2টা শক্তি স্তর বিদ্যমান কিন্তু ক্লোরিনের 3টে শক্তি স্তর বিদ্যমান, ঠিক আছে? এখন তোমরা দেখবা যে তৃতীয় শক্তি স্তরের তুলনায় দ্বিতীয় শক্তি স্তরের আকারটা কি হবে, ছোট হবে। এখন ওই অল্প জায়গায় মানে ক্ষুদ্র জায়গায় 7টা ইলেকট্রন আছে, তো এই 7টা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ শক্তি পরিলক্ষিত হয়। এভাবে লিখবে যে 7টা ইলেকট্রন খুব কাছাকাছি থাকার ফলে বিকর্ষণ শক্তি পরিলক্ষিত হয়, এতে ভিন্ন ইলেকট্রন আকর্ষণ প্রবণতা হ্রাস পায়, যার কারণে ক্লোরিন অপেক্ষা কম হয়। এখন ক্লোরিনের ক্ষেত্রে ব্যাখ্যা দিবা যে ক্লোরিনের তৃতীয় শক্তি স্তর বিদ্যমান, যেখানে 7টা ইলেকট্রন একটা বড় জায়গা বা বড় স্থান দখল করে থাকে, যেখানে ইলেকট্রন ঘনত্বটা কি হয়, কম হয়। এতে কি ইলেকট্রন আকর্ষণ বৃদ্ধি পায়। মেন কথা ইলেকট্রন ঘনত্বটা বুঝবা, যে ইলেকট্রন ঘনত্ব কার ক্ষেত্রে বেশি, ক্লোরিনের ক্ষেত্রে বেশি। আর ইলেকট্রন ঘনত্ব বেশি হলেই তো ওইখানে বিকর্ষণ তৈরি হবে আর ইলেকট্রন আসবে না। বুঝতে পারছো তো না? অ্যান্সার করতে পারবা? পারবো। এখন দেখো এই যে সেম আয়নীকরণ শক্তি, এখানে কি বোঝার আছে, ওই দুইটা জিনিসই আসবে। দেখো মানে সেম, এটাও সেম, এটাও সেম ইলেকট্রন আসক্তি। আচ্ছা এটা একটু দেখি, 11 নম্বর, এটাও সেম, এর আগেরটাতেই বুঝাইলাম এটা। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা যদি গাইড থেকে, যেহেতু নোট করতে তোমাদের প্রবলেম হচ্ছে,
তোমরা সুন্দর করে দাগায় দাগায় রাখবা যে এই টাইপ গুলো মনে রাখবা যে এগুলো এক টাইপের মধ্যে ঢুকে আছে, এই অনুযায়ী ম্যাথ গুলো। কিন্তু তোমরা যদি এখন একটু কষ্ট করে করতা, এই যে টাইমটা না দেখে যদি করতা, খুবই সুবিধা পাইতে। তা তোমাদের বোর্ড নিয়ে কোনো চিন্তাই করতে হতো না। যদিও পরে যদি করো, এগুলো স্লাইড তো থাকে যাচ্ছে, তাই না? স্লাইড তো দিয়ে দিচ্ছি, একদমই তো থাকে যাচ্ছে। আর পরে একটু বের করে দেখলাম পরীক্ষার আগে। দেখো 11 নম্বর, এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? এক্স আর ওয়াই, এই যে ফ্লোরিন আর ক্লোরিন, এটা, এই যে তোমার অ্যান্সার আসতেছে এখন। এই যে দেখো, ইয়া, ঢাকা বোর্ড 21, মৌল দুটির প্রথম আইনীকরণ বিভবের মানের সাথে দ্বিতীয় আইনীকরণ বিভবের ব্যতিক্রম কারণ বিশ্লেষণ করো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো মৌল দুইটা কি কি। প্রথমটা কি, দ্রুততর স্তরের ইলেকট্রন সংখ্যা 3s1। তাহলে এটা কি বলো? সোডিয়াম। আমাকে হেল্প করো। ম্যাগনেসিয়াম। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। বললো যে মৌল দুটির প্রথম আইনীকরণ বিভবের মানের সাথে দ্বিতীয় আইনীকরণ বিভবের মানের ব্যতিক্রম। তার মানে তুমি সোডিয়াম থেকে ধরো যে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, কিন্তু এই 2 নম্বর ইলেকট্রন কিন্তু পরে দেখা যাচ্ছে যে 2 নং ইলেকট্রনটাকে ত্যাগ করতে, মানে সোডিয়াম প্লাস থেকে আর একটা ইলেকট্রনকে তুমি যখনই ত্যাগ করতে যাচ্ছ, তখন দেখো, মানে সোডিয়াম 2 প্লাস যদি করতে যাও, কত, 4562, দেখো তো এইখানে চারটার তুলনায় কি পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে। এই যে দেখো কত বেশি, 4562। এখন কেন বেশি? কারণ সোডিয়ামতে একটা ইলেকট্রন ত্যাগ করার পরে ও কি অষ্টক পূর্ণ হয়ে আছে, এটা কি নিউনের আকার লাভ করছে, নিউনের মতো নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা স্থায়ী ইলেকট্রন বিন্যাস পাইছে। তো এই যে সোডিয়াম প্লাস দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান পূর্ণ নিয়নের আয়নীকরণ শক্তি অপেক্ষা অনেক বেশি। শোনো, তোমার যখন নিয়নের ক্ষেত্রে, বুঝছো, নিয়নের আকার ধারণ করলো না, নিয়নের আয়নীকরণ শক্তি থেকে কিন্তু অনেক বেশি হচ্ছে। মানে এই যে এটা নিয়নের আয়নীকরণ শক্তি, নিয়নের আয়নীকরণ শক্তির একটা মান আছে, আমার তো মনে নাই। নিয়নের আয়নীকরণ শক্তি থেকে বেশি হবে, কারণ নিয়নের আয়নীকরণ, নিয়ন কি, নিয়ন কি নিষ্ক্রিয় না? নিষ্ক্রিয়। তো নিয়ন থেকেও তুমি কিন্তু চাইলে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারবা, কিন্তু এটা অনেক বেশি এর প্রয়োজন। 1400 1500 দেখা যাবে এখানে 2000 3000 এরকম কিছু। তো এটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে? তো সেই কারণে কিন্তু তুমি সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু স্থায়ী অষ্টক বিন্যাস পাচ্ছে, তুমি এটা ভাঙতে পারবা না, বা এটা ভাঙতে হয়, সে কারণে বেশি শক্তির প্রয়োজন হয়। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ যে স্তরে 2টা ইলেকট্রন আছে, এই প্রথম ইলেকট্রন ত্যাগ করার পরে কিন্তু সহজেই তুমি দ্বিতীয় ইলেকট্রনটা বের করে নিয়ে আসতে পারবা। কারণ কি, অষ্টক লাভ করার জন্য। তাহলে এই জন্য ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নিক বিভবের মান হচ্ছে কম, তার অপেক্ষা সোডিয়াম হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যদি এখন আমাকে প্রশ্নটা একটু ভাঙাই বলো, এ, ওই যে নির্ময়, তোমার যেটা অ্যাডমিশনের প্রশ্ন তুমি আচ্ছা, পাইছো, প্রশ্ন যেটা পাইছো সেটা যদি একটু ভাঙে বলো। আচ্ছা, আর কয়েকটা সৃজনশীল আছে, শেষ এইটাই করে। ছিল। এইটাই ছিল। এইটাই মানে এইটা তো না, এটা তো এমসিকিউ ছিল এই ধরনেরই। আচ্ছা শুনুন, এখন বুঝছো যে আসলে অষ্টক পূর্ণ যখনই হয়ে গেল, তখনই কিন্তু শক্তিটা খুব বেশি পরিমাণ লাগছে। যখনই অষ্টক পূর্ণ তোমার হয়ে যাচ্ছে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক আকার তুমি পাই গেছো, মানে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় নিয়নের হয়তো 2000-এর একটু বেশি। এই 2000 পরিমাণ আয়নীকরণ কিলোজুল পার মোল, মানে 1 মোলের জন্য এত শক্তি দেওয়া কি তোমার পক্ষে সম্ভব? এ তো ফকির হয়ে যাবে। তুমি তো ইলেকট্রন বের করতে এত পরিমাণ শক্তি দিলেই তো অবস্থা খারাপ, এত পরিমাণ শক্তি খরচ করবা একটা ইয়ের প্রতি, একটা ইলেকট্রনকে সরানোর জন্য সম্ভব না। সেই কারণেই এর স্থায়িত্ব হয়ে যায় কি, সোডিয়াম একটা ত্যাগ করার পরে তো সোডিয়াম প্লাস, কখনোই সোডিয়াম 2 প্লাস হবে তুমি যদি শক্তি দাও, কিন্তু সেটা হয় না, সেটা এত পরিমাণ শক্তি তো দেওয়া সম্ভব না। তো এইটাই বুঝছো, তো এই জন্য দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন তুমি যদি উল্টা পাশ থেকে যাইতে যাও, প্রশ্নটা আমাকে সেন্ড করবো, আমি এটা সুন্দর করে ব্যাখ্যা দিব। প্রশ্ন না দেখলে তো বুঝতেছি না। এখন আসো,
এটাতে এই যে এরপরে এই ম্যাথ গুলো কিন্তু দেখো সেম। প্রথম আয়নীকরণ বিভব বি বি মৌলের চেয়ে বেশি হলেও দ্বিতীয় আয়নীকরণ বিভব কম হওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে এ মৌলটা কি? হ্যাঁ, একটু দাঁড়াতো, দেখো। তো এক্ষেত্রে এ মৌলটা কি? এ মৌলটা কি? এটা বের করো নাই এখনো? এ মৌলটা কি? সিলিকন, ফসফরাস, ফসফরাস। ফরাস। আর এটা বি মৌলটা? সালফার। ওইটা একটা কার্বন বেশি। হুম। এই যে তোমাদের এটা সেম ভাবে ব্যাখ্যা দিতে হবে, বুঝছো? আচ্ছা, তোমরা ধরো যে এখানে বলছে যে এ মৌলের আয়নীকরণ বিভব বি মৌলের চেয়ে বেশি হলেও প্রথমটার জন্য, মানে পি প্লাস কার থেকে বেশি? এস প্লাসের চেয়ে বেশি হলেও পি2 প্লাস S2 প্লাসের চেয়ে কম। এটাই তো না? দাঁড়াও, এ মৌলের আয়নীকরণ বিভব বি মৌলের চেয়ে বেশি। হুম, হলেও দ্বিতীয় আয়নীকরণ বিভব কম। হ্যাঁ, ঠিক আছে। দেখো কেন কম? দ্বিতীয় আয়নীকরণ বিভব কম হওয়ার আহ, উল্টা করছে নাকি? না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে বুঝবা। এই যে ইলেকট্রন বিন্যাস তো এখানে দেওয়াই আছে যে 3s2 3p3, আরেকটা কি 3s2 3p4। এই যে দেখো, এর একটা কিন্তু সহজে নিতে পারবে, তাই না? দেখো, সালফারের ক্ষেত্রে একটা সহজে নিতে পারতেছে না, কিন্তু এর তো একটা নিতে এই যে দেখো অর্ধপূর্ণ, এর তো নিতে তো অনেক পরিমাণ আয়নীকরণ শক্তি লাগবে, বুঝছো না? কিন্তু এটা তো বেশি লাগবে। হুম। কিন্তু যখনই এর একটা নিয়ে নিল, তখন এ কি হয়ে গেল? পি3। কথা বলো, পি3পি3। এখন এটাকে অনেক শক্তি লাগবে, কিন্তু এইটা তো তখন দেখো পি2 হয়ে যাচ্ছে। তো এটা তো আরো একটা সহজেই বের করা যাবে, বুঝছো? বুঝছি। মানে 3p টা অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে কার? সালফারের একটা ইলেকট্রন ত্যাগ করার, মানে একটা ইলেকট্রন কি করার পরে, বের করার ফলে। আইনীকরণ কিন্তু ইলেকট্রন আসক্তি না। এরপরে আসো, সেম ভাবে তোমরা এটা দিনাজপুর বোর্ড 21-এ আসছে, এটা পারবা। তারপরে আহ ময়মনসিংহ বোর্ড 21-এ। এই 17, অপেক্ষা 8। এই অপেক্ষা বি এর আইনীকরণ বিভব বেশি, ব্যাখ্যা করো। পারবা না এটা? এই যে তোমাদের কিন্তু এখন এই দুইটা মৌলই বের করতে হবে। এই জীবন, এই দুইটা মৌল বের করো তো। তোমার এখনই কাজ, এই দুইটা মৌল বের করো। কালকে ইয়া বের করছিলাম, নির্ময় বের করতে পারছে, তুমি বের করো। এই দুইটা কি কি মৌল? দুইটা কি কি? NS প্লাস ওয়ান। কপার। এ কপার। আচ্ছা, তুমি এ কপার বলতেছো, এই নির্ময় তুমিও মনে মনে বের করো, তারপর তোমার কাছে শুনি। সোডিয়াম। হ্যাঁ, বি সোডিয়াম। বি সোডিয়াম। হুম। বি সোডিয়াম। এই হচ্ছে কপার, বি সোডিয়াম। তুমি কি শিওর? আচ্ছা, এই নির্ময়, তুমি বলো তো, এ কি আর বি কি? বি তো সোডিয়াম, বি ঠিকই সোডিয়াম। এ আছে কি? এটা। এ কি? আর এটা হচ্ছে 4s। 4s1 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইয়া হবে, ক্রোমিয়াম হবে। ক্রোমিয়াম। এটা বের করতে হবে তো দাদা, এটা বের করতে না পারলে তো সমস্যা, পরীক্ষায় ধরা খাইতে হবে তখন। ওদের কি বলে ক্রোমিয়াম আগে? হইতে পারে। এত কনফিউশন নিস ফোর। কেন? শোনো, আর না হলে কত এটা এন এর মান, এল এর মান 0 হলে এটা কি এস, এম এর মান 0, আর এটা 1। তাহলে যদি তোমরা হ্যাঁ, কিন্তু এখানটা কনফিউশন হচ্ছে
কপার না ক্রোমিয়াম? কপার পাবা কেমনে? সেটাই তো কথা, কপার আসবে কিভাবে? কপার আসবে কেন? আমার প্রশ্ন হচ্ছে কপার কেন আসবে? এ কোন প্রথম ইয়াতে না, প্রথম গ্রুপে, যে 1 নং গ্রুপে 4 নম্বরে কি আছে? পটাশিয়াম আছে না? তো কপার কই থেকে পাচ্ছ? আমি তো এটাই বুঝতেছি না। ক্লিয়ার? কপারের ফোরেস ওয়ান। মানে বলছি, ওইটা দেখা হ্যাঁ, যাবে না তো তোমার ক্রোমিয়াম হচ্ছে। আর কপার দুটারই লাস্টে ফোরেস ওয়ান। উমা, তাহলে তো এরকম আরো অনেক 20-25টা মৌলের আছে ফোর এস ওয়ান। তো তাহলে মানে ওগুলো সবার ওগুলো আগেরটা ধরো। তোমরা কি করছো? লাস্টে তো ফোরেস ওয়ান জাস্ট দুইটারই আছে, সবগুলো তো নাই। শোনো শোনো, তুমি 4s1 হইতে পারে, তখন ধরো যে ইলেকট্রনটা এক টুক করে 4s1 পায়ে গেলা, তখন কি করবা? 4s1 মানে গ্রুপ এক, পর্যায় সাইড S1। হ্যাঁ, তো কি আছে এটাতে? পটাশিয়াম আছে। লিঙ্ক দিচ্ছি, অ্যাড হোক। দাঁড়াও, কনফিউশনটা ক্লিয়ার করি। বুঝছি। ও আসছে না? 2p6, 3s2, 3p6, 4s1, 3d10, তাই তো? হুম, এটা তো না? একটা 3D5 আর একটা 3D10, মানে ক্রোমিয়াম আর কপার দুটাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। 1s2, 3s2, 2p6, 3s2, 3p6, 3d10। তো এটা ক্রোমিয়াম হবে। হ্যাঁ, ক্রোমিয়াম হবে, ক্রোমিয়াম। প্লাস হাব আছে, যদি মাইনাস হাব থাকতো তাহলে কপার হইতো। শোনো, ওইটা সোডিয়াম, ওইটা হবে পটাশিয়াম, বুঝছো? আমি তোমাদের, পটাশিয়াম। হ্যাঁ পটাশিয়াম। কেন পটাশিয়াম? আমি তো ওইটাই ব্যাখ্যা করতেছি, দেখো। ইউরির আগে ফোরেস ওয়ানে আসে। দেখো, 4s1, তো মেইন কথা হচ্ছে যে 4s1 তোমরা কোন মৌলের ক্ষেত্রে পাচ্ছ? প্রথম কনসেপ্টে এটাতেও খাটা যায় যে প্রথম মৌলের ক্ষেত্রে সবাই এখানে পড়াশোনা হবে। পটাশিয়াম আসে। দেন পটাশিয়ামের পরে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে তো আমরা পাবো কপার, তারপরে ক্রোমিয়াম, তারপর তো কপার পাবো, তাই না? তাহলে তুমি হঠাৎ ও করে, হ্যাঁ। কেন প্রথম মৌল বাদ দিয়ে দ্বিতীয় মৌল নিলা? অ্যালফাবেটিক জিনিসটা চিন্তা করো, যে এ বি সি ডির পরে তো আমরা এইভাবে যাই। তো সেম আমরা আগে যেটা পাবো সেটাকে আগে নিব। এইটাও কনসেপ্ট। তাছাড়া তো বোঝার উপায় আরেকটা আছে, কারণ এটা যেহেতু একটা প্লাস হাফ আগে শুরু হয়, তাই না? প্লাস হাফ তারপর মাইনাস হাফ। প্লাস হাফ হলে, এখন তোমরা যদি এটাতে আসো, হ্যাঁ আসলে আলাদা করার কোনো বিষয় দেখতেছি না। তো তোমরা যেহেতু প্রথমে 4s1 পাচ্ছ, তাহলে কোনটা নিবা? এখন দেখো দেখো, পটাশিয়াম। আর একটা বিষয় আছে, হ্যাঁ, স্ক্যান্ডিয়াম। বুঝছি। স্ক্যান্ডিয়ামের সর্বশেষ যুক্ত স্তর কয়টা থাকে? স্ক্যান্ডিয়াম, 4s2, স্ক্যান্ডিয়াম 4s2, 3D1, 4s2। 3p6, 18, 3, হ্যাঁ, এটা কত হলো? 3D1, 4s2। 3d, হ্যাঁ থ্রি ডি ঠিক আছে ওয়ান দাও। তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো তো না? ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে প্রথমে যেটা পাচ্ছ সেটাই নিবে। আলাদা কোনো ব্যাখ্যা পাচ্ছি না আমি। যেহেতু আমাদের পটাশিয়ামটা আগে আসে, সেই হিসেবে আমরা ওই গ্রুপটাই চিন্তা করবো। এখন এ অপেক্ষা বি, তাহলে এ হচ্ছে তোমার হলো পটাশিয়াম, বি হচ্ছে সোডিয়াম। তাছাড়া একটা সঠিক কনসেপ্ট দেখো, সবগুলাই সেম। এক গ্রুপেই তো সবগুলা সেম হয়, তাই না? তাহলে এটা যদি সোডিয়াম হয়, তাহলে এটা পটাশিয়াম। গ্রুপ তো সেম, গ্রুপের একটা গ্রুপে সবকিছুই তো সেম হয়। সোডিয়াম, পটাশিয়াম সব সেম। তো দেখো, তো এটার ক্ষেত্রে বলছে এ অপেক্ষা বি। এ অপেক্ষা বি মানে, বি বলতে সোডিয়ামের বেশি, হ্যাঁ অবশ্যই। কারণ আকারটা কি ছোট। ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে, হ্যাঁ ওইটাতে 3s1 মানে অর্ধপূর্ণ। এই বলবো। এরপরে আসো, এটাও কাজ, দিনাজপুর বোর্ড, এটাও পারবা। আর করে দিচ্ছে না এগুলো, একটাও করে দিবে না আর। এটা করে দিবে না। পারবো। এটা পারবা। সিলেট বোর্ড 19, তোমরা একটু বোর্ডটা ঘাটাঘাটি করলেই হয়ে যাবে, কনসেপ্ট তোমরা বুঝছো। এখন ইলেকট্রন আসক্তিতে আসো। বলছি ইলেকট্রন আসক্তি, সেই ইলেকট্রন আসক্তি যাওয়ার আগে তোমার হচ্ছে পরমাণুর আকারের কিছু চিত্র ছিল, ওইটা পড়ানো উচিত ছিল ইলেকট্রন আসক্তিতে যাওয়ার আগে। আচ্ছা, এর আগের স্লাইডে আছে, ওইটাতে আমরা যাবো তাহলে।
তাহলে এখান থেকে কি করবো, ইলেকট্রন আসক্তি। এই যে পর্যাপিত ধর্ম ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি কি তাহলে, আয়নীকরণ শক্তির অপোজিট। আয়নীকরণ শক্তি যেহেতু অপোজিট, হুম, তাহলে এখন কি করবে, এটাকে আয়নীকরণ শক্তির অপোজিট জিনিস চিন্তা করবে। ঠিক আছে, তো আসো দেখি। এখন কাকে বলে, ওই এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটা ইলেকট্রন থেকে না, এক মোল গ্যাসীয় পরমাণুতে একটা ইলেকট্রন প্রবেশ করাতে, এবার ঢুকাবা ভিতরে, মানে একটা ইলেকট্রন তুমি ওই শক্তি স্তরে নিয়ে যাবা, তাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে বলবো তোমরা আয়নীকরণ শক্তি, এই ইলেকট্রন আসক্তি। এখন তো সেম, তোমরা এই ক্ষেত্রে যদি দেখো, একটা আমার প্রশ্ন বলছে সি এর ইলেকট্রন আসক্তি এ অপেক্ষা বেশি ব্যাখ্যা করো। তো এই যে একটা ম্যাথ করলাম না ইলেকট্রন আসক্তি দিয়ে, হ্যাঁ, ফ্লোরিন আর ক্লোরিন একই তো, দুইটাই তো, এখানে তো ফ্লোরিন আর ক্লোরিনই, ফ্লোরিন আর ক্লোরিন ব্যাখ্যা করে দিলাম না, হুম, পারবা তো, পারবা না, পারবা। পারবো। পরেরটা, এর পরেরটা আসো, 2 নম্বর কি বলছে, পি কিউ আর মৌলগুলির ইলেকট্রন আসক্তির ক্রম। এই যে পি কিউ আর কি, একটা হচ্ছে দেখো, পি কিউ আর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, তাই না, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন, তাহলে বলো তো ক্রমটা তোমরা নিজেই জানো, ক্রমটা কি, প্রথমে ক্লোরিন আসবে, এই ওয়েট ওয়েট ওয়েট, পি তে তো ফ্লোরিন, কেন ফ্লোরিন হচ্ছে না, ক্লোরিন হবে না, পি কিউ আর, ক্লোরিন ক্লোরিন, 2 3 4 কি কি হচ্ছে দেখো তো, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন তো আসতেছে। wait, 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 wait. কি হচ্ছে ফ্লোরিন, কি হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, ব্রোমিন আসতেছে না, হ্যাঁ ব্রোমিন, তাহলে এটা কি, প্রথমে কার হবে, ক্লোরিন হ্যাঁ, প্রথমে ক্লোরিন, তারপর, ক্লোরিন একটু কনফিউশন আছে তারা তো এখানে, ক্লোরিন, ক্লোরিন যদি ব্রোমিন পাই তাহলে প্রথমে কি ক্লোরিনের, তারপর কার, ক্লোরিনের না, ক্লোরিন। তারপর ফ্লোরিন না, হুম। ক্লোরিন ফ্লোরিন, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রোমিন, হ্যাঁ এটা আসবে, হুম, এটা, তো এইটা আসার কারণ কি, দেয়ান হচ্ছে আয়োডিন। এখন এটা আসার কারণটা কি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তোমরা হচ্ছে সেই যোজ্যতা শক্তি স্তরে আকার দেখবা, ইলেকট্রন ঘনত্ব দেখবা, ইলেকট্রন মেঘের উপর ডিপেন্ড করবে আকারের উপর। এখন দেখো, তুমি যত নিচের দিকে যাচ্ছ আকারগুলো তত বাড়তেছে, আকার যদি বাড়ে তো খুব সহজে ইলেকট্রনটা প্রবেশ করানো যাবে, ঠিক আছে না, কিন্তু ক্লোরিন আর ফ্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিন থেকে কম হচ্ছে, কারণ ফ্লোরিনের, উল্টা বললাম নাকি, একটু কনফিউশন আমারও হয়ে যাচ্ছে, তারা তো ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন, ক্লোরিন আর ফ্লোরিন ব্রোমিন, ফ্লোরিনের ক্ষেত্রে বেশি কেন, সবচেয়ে বেশি কেন, কারণ থ্রি আছে, ফাঁকা ফাঁকা হয়। এক মিনিট। ঠিকই তো আসছে মনে হচ্ছে। হুম, যেহেতু ফ্লোরিনের ক্ষেত্রে 2টি শক্তি স্তর, তাহলে ইলেকট্রন ঘনত্বটা বেশি, তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে ক্লোরিনের সব থেকে বেশি, তারপর ফ্লোরিনের। ও, তার মানে ইলেকট্রন গ্রহণ করার হচ্ছে প্রবণতা, এটাতে তো শক্তি আমরা দেখতেছি না, ইলেকট্রন আসক্তি, আমরা তো আয়নীকরণ শক্তিটা তো ভিন্ন, আয়নীকরণ শক্তির সাথে আমি কম্পেয়ার করতেছি, এখানে ইলেকট্রন আসক্তি মানে ক্লোরিনটা কি করবে, খুব সহজে নিবে, ক্লোরিনটা তারপরে, ব্রোমিনটা তারপরে, তারপরে আয়োডিন, বুঝতে পারছো, এটা তো হচ্ছে, হ্যাঁ, এটা তো সহজ দাদা।
হ্যাঁ, সহজ, বুঝছো? একটা ছড়া আছে না, ONCl CH। শোনো, তো তোমরা এটা তো তোমরা বুঝছো, মেইন কথা হচ্ছে যে ক্লোরিন আর ফ্লোরিন, ফ্লোরিন এই ব্যতিক্রমটা তোমরা বুঝলেই হলো। ঠিক আছে, এরপরে আসো, এই যে এইটা একটু দেখে তোমাদের একটু হলো কি বলছে, মানগুলো তো মোটামুটি মুখস্থই আছে। মানগুলো মুখস্থ থাকলে ভালো। এ ও বি, তোমরা এটা বরিশাল বোর্ড 21টা একটু বের করে দেখবা, কিচ্ছু নাই। এ ও বি এর দেখো, একটা ফ্লোরিন আর ক্লোরিন, আর কি বলবো, ওইটাই তো। এই যে হ্যাঁ। এইটাও, এই যে এইটাও সেম, এটাও সেম, দেখছো? মানে তাহলে দেখো, আমরা আজকের ক্লাস থেকে যেটা বুঝলাম, আরেকটা ক্লাস, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আহ এই তোমার হচ্ছে পরমাণুর আকার, এই যে গ্রাফ দিয়ে, যেটা এখন আমরা বুঝলাম, সেটা কি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন দুইটা জিনিস বেশি আসতেছে? একটা ফ্লোরিন আর ক্লোরিন, তাই না? ফ্লোরিন আর ক্লোরিনটা বেশি আসতেছে। আর তোমার হচ্ছে ইলেকট্রন, এটা কার ক্ষেত্রে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোন দুইটা বেশি আসছিল? চারটা জিনিস বেশি আসছে: নাইট্রোজেন, অক্সিজেন, বোরন, বেরিলিয়াম, বেরিলিয়াম বোরন, আর হচ্ছে ফসফরাস সালফার। তো এই কয়েকটা জিনিসই তোমাদের আজকে যদি তোমরা মনে রাখতে পারো, এই সব সিকিউ তোমরা পারবে। এটা কি? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস সালফার, বেরিলিয়াম বোরন, আর হচ্ছে ফ্লোরিন ক্লোরিন। আর কিছু আছে আজকে ক্লাসে? কিছু ছিল? কিছু ছিল না, এই কয়েকটা। এখন আগের ইয়েতে যদি যাই, একটু ওয়েট করো, আমি আগের স্লাইডটাতে যাচ্ছি, কালকের স্লাইডটাতে, মানে এর আগের দিনের। বা কিছু কি দেখতে পাচ্ছ? না। ওকে, হ্যাঁ। একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বেশি ইলেকট্রন বাইরে আছে, 18টা ইলেকট্রন, যার ফলে ইলেকট্রন গুলোকে পরস্পরকে বিকর্ষণ করতেছে। আর এই বিকর্ষণ করার ফলে তোমার হচ্ছে ইলেকট্রন গুলো পরস্পরকে বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করার ফলে এই ইলেকট্রনটা বাইরের দিকে চলে যাচ্ছে, যার ফলে কি আকারটা বড় হচ্ছে। তার মানে ক্লোরিন মাইনাসের আকার সোডিয়াম প্লাস অপেক্ষা বেশি। আর কি নিচেও অবস্থিত। এবং সোডিয়াম হচ্ছে তোমার কি 3 নম্বরে, কিন্তু ক্লোরিন কি, না না, সোডিয়াম কত নম্বর? 2 নম্বর মনে হয় না? 1 2, না না, একই গ্রুপে মনে হয়, একই গ্রুপে কি, হ্যাঁ একই গ্রুপে। দেখছো ব্যতিক্রম? দেখো, মনে হচ্ছে এমনিতেই কিন্তু ক্লোরিনের থেকে সোডিয়ামের এটা আকার গ্রুপ বড়। তো একই না যে। এই একই পর্যায়ে, দুঃখিত, একই পর্যায়ে। দেখো, যখন সুস্থিত হচ্ছে না তখন কিন্তু সোডিয়ামের আকারটা দেখো বড় হচ্ছে, কিন্তু যখন সুস্থিত হচ্ছে তখন কিন্তু সোডিয়ামের আকারটা ছোট হয়ে যাচ্ছে। দেখছো ব্যতিক্রমটা? মনে রাখো জীবন। হুম। খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন একটা, মানে দুইটা ব্যতিক্রমই বলছি এখানে। ঠিক আছে, তাহলে আসো পরেরটা। এই যে বলছে যে উদ্দীপকের মৌলসমূহের আকার কিভাবে পরিবর্তিত হয়। আইনগরম বিভব দেওয়া আছে, মনে রাখবা যে বাম থেকে ডানে গেলে, পারমাণবিক সংখ্যা বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ততই হ্রাস পায়। ঠিক আছে, কারণ এখানে কি সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়ে, কিন্তু শক্তি স্তর বাড়ে না, যার ফলে কি ইলেকট্রন গুলো কি হয়, প্রোটন সংখ্যাকে খুব ভালো মতো একদম আকর্ষণ করে, যার ফলে কি হয়, আকারটা ছোট হয়। পর্যায়ক্রমে বাম থেকে ডানে গেলে আকর্ষণ শক্তি
বৃদ্ধি পাওয়ার ফলেই আকারটা ছোট হয়। তো এইভাবে লিখে দিবে এইটা। তাহলে তোমাদের আজকে যতগুলা এটা হচ্ছে আগের স্লাইডে থাকবে। আমি 2টা স্লাইডই দিব আজকে। এটা 1 নং ক্লাসের স্লাইড, মানে আগামীটা আজকের স্লাইডে আয়নীকরণ শক্তি আর হচ্ছে ইলেকট্রন শক্তি পাওয়া। আর এটা আগের স্লাইডেই ছিল। বুঝছো? তাহলে হচ্ছে তোমাদের এই পর্যন্তই। বুঝছো? এখন আমি যেহেতু বাসায় হয়তোবা যাবো, তো তোমাদের হয়তোবা নেক্সট ক্লাস হয়তো আমি বাসা যাই নিতে পারি, ল্যাপটপ নিয়ে যাব। আর হচ্ছে এক্সাম এক্সামটা কি কালকে দাও নাকি?